This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশে সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে এবং বলা যেতে পারে যেরকম ভাবে ঘটনাবহুল হয়ে উঠেছে বাংলাদেশ, তা ছাত্র আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠন, তো এই নিয়ে কিন্তু শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই চিন্তিত এবং গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে কিন্তু বাংলাদেশের খবর প্রতিদিন প্রতিচ্ছবি ফেলছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত তো কোনোভাবেই মুখ ফিরিয়ে থাকতে পারে না এবং সেই কারণেই ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনেকটা করে অংশ কিন্তু ইদানিং বাংলাদেশের খবর দখল করে রাখছে। এই যেমন গতকাল রাতে খবর আসে যে রবিবার সন্ধ্যেবেলায় আচমকাই সেখানে একরকম বড় সংঘর্ষ ঘটে যায় বৈষম্য বিরোধী যে ছাত্রদল তাদের সঙ্গে সেখানকার নিরাপত্তা বাহিনী আনসারের। তো এই যে সংঘাত, তাতে কিন্তু সামনের সারির এক নেতা, ছাত্র আন্দোলনের নেতা, এক সমন্বয়ক, সে পর্যন্ত জখম হয়েছে। ফলে ধরে নেওয়া যায় যে এই সংঘাত খুব ছোট মাপের নয়। এবং এসবের মধ্যেই আজকে জানা গেল যে আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান, অর্থাৎ একরকম জঙ্গি সংগঠন বলেই সেই দলকে চেনে বাংলাদেশ এবং গোটা বিশ্ব, সেই দলের প্রধান সে মুক্তি পেয়েছে এবং তার নাম কিন্তু আমরা পেয়েছিলাম ব্লগার হত্যার সময়, ব্লগার রাজীব হায়দারকে হত্যার অভিযুক্ত এই বাংলা টিমের প্রধান। এখন এই মানুষটির মুক্তি এবং তারপরে আমরা জানতে পাচ্ছি যে আগামীকালই হয়তো সে দেশে একটা সিদ্ধান্ত হতে পারে যে জামাতে ইসলামীর উপর থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নেওয়া হতে পারে। তো এক কথায় বলা যেতে পারে যে র্যাডিক্যাল শক্তির একটি বাড়বাড়ন্ত কিন্তু বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে হতে চলেছে, যাতে হয়তো আসন্ন আরো অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। তো এমনই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির কপালেও। কেন? এই সমস্ত বিষয়টা নিয়েই আমরা আলোচনায় আছি আজকে দ্য ওয়ালের তরফে। আমি রয়েছি তিয়াস এবং বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। আচ্ছা অমলদা, যেটা বলছিলাম, তো এই যে বাংলাদেশের একটা এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এত ঝড় ঝঞ্ঝাটের পরে যে পরিস্থিতি এসছে, এমনটা কিন্তু মানে বাংলাদেশে কেন হচ্ছে? এমনটা তো আগে এত বছরেও কখনো দেখা যায়নি। তো সেইটা যদি একটুখানি বলো। খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঘটনা বলি, তার কারণ হচ্ছে যে ছাত্ররা আন্দোলনটা করেছিল, তারা সবসময় বলেছে আমরা সংস্কার চাই। সংস্কার চাই কিসে? সংস্কার চাই, সংস্কার চাই নির্বাচনী ব্যবস্থায়, সংস্কার চাই বিচার ব্যবস্থায়, সংস্কার চাই প্রশাসনে। কিন্তু বাংলাদেশের যে মৌলিক সমস্যা দীর্ঘদিন ধরে, এমনকি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত, স্বাধীনতা পরবর্তী সময় এবং তার আগে থেকে, সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরোধ। অদ্ভুতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে আমরা কিন্তু এই কথাটিকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে পাইনি যে আমরা একটি ধর্মনিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতা মুক্ত, সাম্প্রদায়িক শক্তি মুক্ত একটি বাংলাদেশ চাই। দুর্ভাগ্যবশত যে ঘটনাটা ঘটছে যে শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তার কারণ তার দেশের মানুষ, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন রক্ষা করেননি, তিনি বাক স্বাধীনতা হরণ করেছেন, এ সমস্ত করেছেন, তার ফলে তাকে সরে যেতে হয়েছে। কিন্তু তারপরে যে ঘটনা বলি, যেটা আপনি উল্লেখ করলেন, এক নম্বর হচ্ছে যে এই যে মানে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অর্থাৎ মুফতি জসিমউদ্দিন রহমানি, এর বিরুদ্ধে অনেক মানে কি বলবো গুরুতর সমস্ত অভিযোগ আছে। আল কায়দার সঙ্গে যোগ, পাকিস্তানের ISI এর সঙ্গে যোগ এবং ভারতেরও বিভিন্ন জঙ্গি সংগঠন, ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগ আছে। এবং এই যে গোষ্ঠীগুলো, এরা বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চায় সেটা হচ্ছে যে একটা ইসলামিক রাষ্ট্র। বাংলাদেশের এমনিতে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম বলা আছে, কিন্তু সেখানে একই সঙ্গে বলা আছে যে বাকি ধর্মগুলোও কিন্তু সমানভাবে রাষ্ট্র দ্বারা লালিত পালিত হবে। কিন্তু বাংলাদেশে এই যে গোষ্ঠীগুলি, এরা মূলত যেটা চায় যে শরিয়ত অনুযায়ী, অর্থাৎ ইসলামিক কতগুলো দেশ যারা একেবারে শরিয়ত মেনে তাদের শাসন ব্যবস্থা, জীবন চর্যা সবকিছুর মধ্যে ধর্মকে নিয়ে আসা, সেই জায়গায় তারা এই কট্টর মৌলবাদী চর্চা, এবং সেটা এমন একটা সময় হচ্ছে যখন বলা হচ্ছে যে বাংলাদেশে একটা বিরাট বড় বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবটা কি না, বিপ্লবটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন এবং তার পুরোধায় ছাত্ররা। কিন্তু সেই বিপ্লবের পরিণতিতে যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে
এই যে যেমন শেখ হাসিনা তিনি যখন টের পেলেন যে ছাত্র আন্দোলনের পেছনে বিএনপি এবং জামাতের যোগ আছে, এবং এটা এখন মানে বাংলাদেশের মিডিয়ার মধ্যেও বেরিয়েছে যে যারা মারা গিয়েছেন 600-650 লোক, তার মধ্যে প্রায় 100 লোক কিন্তু বিএনপি এবং জামাতের লোক, মানে তারা ওই আন্দোলনের মধ্যে ছিলেন। হাসিনা মানে জামাত ইসলাম এবং তাদের যে ছাত্র সংগঠন যেটার নাম হচ্ছে ছাত্র শিবির, এই দুটি সংগঠনকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এবার যেটা শোনা যাচ্ছে যে এই সংগঠনের যিনি আইনজীবী তিনি আজকে ঢাকায় দাবি করেছেন যে যেভাবে প্রসেস এগোচ্ছে তাতে আগামীকাল তাদেরকে মানে আবার মানে তাদের উপরে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেওয়া হবে, অর্থাৎ যে আইনে যে জঙ্গি দমন আইনে ওদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেখানেই প্রভিশন আছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। এখন জামাতকে নিয়ে বিষয়টা হচ্ছে জামাত কি করে। জামাত বেসিক্যালি হচ্ছে যে এমন একটা সংগঠন যেটাকে আমেরিকাও অনেক সময় মানে এখনো পর্যন্ত আমেরিকা জামাতকে ঠিক সঠিকভাবে জাজ করতে পেরেছে বলে মনে হয় না। তারা মনে করে যে জামাত হচ্ছে একটা স্পিরিচুয়াল সোশ্যাল অর্গানাইজেশন, কিন্তু জামাতের কর্মকাণ্ড যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে চূড়ান্ত সাম্প্রদায়িক ইসলামিক মৌলবাদী কর্মসূচি, এবং তারা বাংলাদেশে যে ঘটনাগুলির সঙ্গে তাদের যোগ সেটি কিন্তু খুব মানে কি বলবো যে বাংলাদেশের জন্য অত্যন্ত অনুতাপের। সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত যে জিনিসটা করে, জামাত অনেক অর্গানাইজেশন তৈরি করে, যেমন এই যে রাজাকার শব্দটিকে নিয়ে এত বিতর্ক হলো, রাজাকার, আল বদর, শান্তি বাহিনী, এই সমস্ত কমিটি যেগুলো করা হয়েছিল সংগঠন, তাদের মূল কাজ ছিল যে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে পাক আর্মিকে চিনিয়ে দেওয়া যে এরা মুক্তিযোদ্ধা, এবং পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান আর্মি তখন এদের হাতেও অস্ত্র দিয়েছিল যে তোমরাও এই মুক্তি বাহিনীকে হত্যা করো। ফলে এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, এবং এই স্বাধীনতা বিরোধী শক্তি এদের স্বাধীনতার 53-54 বছর পর পর্যন্ত কিন্তু বাংলাদেশে সক্রিয়। ফলে এই যে তারা যে তাদের উপর থেকে যে নিষেধাজ্ঞা উঠে গেল এবং শেখ হাসিনা এখন ওখানে ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ওখানে প্রায় নিশ্চিহ্ন নিষ্ক্রিয়, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, ফলে তারা কিন্তু এখন একটা বিরাট মুক্তাঞ্চল পেয়ে গেল তাদের কর্মকাণ্ড তাদের কর্মসূচিকে বাস্তবায়নের, অনেকটাই সাম্প্রদায়িক, অবশ্যই সাম্প্রদায়িক। এবং এই যে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি এবার যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে 5ই আগস্টের পর, যেটা আমি বলছিলাম বারবার যে ছাত্ররা যে সংস্কারের কথা বলল, যে বিপ্লবের কথা বলল, সেই বিপ্লবে কিন্তু খুব জোরালোভাবে যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে আমরা জান দিয়ে রক্ষা করব, সাম্প্রদায়িকতাকে আমরা জান দিয়ে নির্মূল করব, এই কথা তাদের মুখে শোনা গেল না। যার ফলে এবারে বাংলাদেশে যখনই অশান্তি হয় দেখা যায় যে মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে প্রবল অত্যাচার হয়, নির্বাচনের পরে হয়, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে সফট টার্গেট এটা করা হয়। এবারে কিন্তু সেটা মানে 64টা জেলার মধ্যে 54টা জেলাতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে। যদিও একথাও ঠিক যে এবারের মতন সম্মিলিত প্রতিবাদও কখনো হিন্দুদের তরফে দেখা যায়নি, হ্যাঁ মানে সেটা কখনো দেখা যায়নি। মানে এটা আবার আরেকটা সাইড যে হিন্দুরা কিন্তু দলবদ্ধভাবে, সংখ্যালঘুরা দলবদ্ধভাবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা বলছে যে এদেশে জন্মেছি, এদেশে মরবো, এদেশ ছাড়বো না, এদেশ হিন্দুর, এদেশ মুসলমানের, এদেশ বৌদ্ধের, এদেশ খ্রিস্টানের, সব মিলিয়ে তারা বলছে আমরা বাঙালি, আমরা বাংলাদেশে থাকবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লড়াইয়ের জায়গাটা সূত্রপাত হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে মাইনাস হাসিনা বাংলাদেশের পরিস্থিতিটা কি হতে পারে, মাইনাস আওয়ামী লীগ বাংলাদেশের পরিস্থিতিটা কি হতে পারে, সেইটার কিন্তু আভাস অলরেডি পাওয়া যাচ্ছে, এবং সেটা বাংলাদেশের জন্য কিন্তু মোটেই সুখকর হবে না। কেন আমি বলছি, আমি যে ডক্টর ইউনুস নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি নিশ্চয়ই উন্নয়নের কথাই বলবেন, এটা এক্সপেক্টেড, কিন্তু যে কোনো উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। ল অ্যান্ড অর্ডার ইজ দ্য প্রাইমারি কন্ডিশন যে কোনো জায়গাতে, সেটা ঠিক না থাকলে, সেটা না থাকলে এবং সাম্প্রদায়িক বিষয়, সাম্প্রদায়িক বিভাজন, সেটা কিন্তু উন্নয়নকে সবসময় বিঘ্নিত করে। মানে কারাপশন বাংলাদেশে আছে, আমাদের এখানেও আছে। কারাপশন কি করে? মানুষকে বঞ্চিত করে, গরিব মানুষকে বঞ্চিত করে, সাধারণ মানুষকে বঞ্চিত করে। কিন্তু কমিউনালিজম কি করে? গরিব মানুষকে বিভাজিত করে। এটা অনেক বেশি ভয়ঙ্কর। হাসিনার সময়তে প্রচুর করাপশন হয়েছে, তাকে এই নিয়ে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার মানে তিনি মানুষকে বঞ্চনা করেছেন, তার সরকার বঞ্চনা করেছে, তার দল বঞ্চনা করেছে, তার জন্য আইনি পথে বিচার হওয়া উচিত। কিন্তু
কমিউনালিজম অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। তার কারণ সে করাপশনের বিরুদ্ধে কি হয়, গরিব মানুষ এক কাট্টা হয়ে লড়াই করে, কিন্তু কমিউনালিজম কি করে, গরিব মানুষকে বিভাজিত করে দেয়, বিভাজন করে দেবে। ফলে যারা শাসক, যারা চায় যে বাংলাদেশটাকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা, তাদের কর্মকাণ্ড কিন্তু অনেক সহজ হবে এবং বাংলাদেশের উন্নয়নটা আরো পিছিয়ে যাবে। অলরেডি তো পিছোতে শুরু করেছে, বিভিন্ন কর্মসূচি থমকে গেছে, বিভিন্ন নির্মাণকে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলেও অন্তত বেশ কয়েক বছর লাগবে। তার কারণ অর্থনীতি তো এমনিতেই একটু ডাউন অবস্থা। তো সব মিলিয়ে এটা বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর। বাংলাদেশের এই ঘটনাটা তো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হবেই, কিন্তু এই যে আমরা বারবার আলোচনা করছি যে এই বাংলাদেশের ঘটনাতে আমাদের নয়াদিল্লির কপালেও চিন্তার ভাঁজ পড়ছে এবং ভারতের জন্য পড়শি দেশের এই পরিস্থিতি খুব একটা সুখকর নয়। তো এইটাকে আমরা কিভাবে দেখছি, মানে কি সমস্যায় পড়তে পারে ভারত? সমস্যার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অতীতে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য গভর্নমেন্ট ছিল আর আওয়ামী লীগ যখন ছিল, এই দুটো সময়ের মধ্যে কিন্তু একটা আসমান জমিন ফারাক আছে। সেই ফারাকটা হচ্ছে যে হাসিনা তার যে বড় কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা আমি বলবো যে তার দ্বারা ভারত উপকৃত হয়েছে, কিন্তু একই সঙ্গে এই উপমহাদেশ উপকৃত হয়েছে। সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশের মাটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহৃত হতে দেননি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী ভারতীয় যে জঙ্গি গোষ্ঠী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যেমন আমাদের অসমের উলফা, তাদের একটা বড় ঘাঁটি ছিল হচ্ছে বাংলাদেশ। এবং বিএনপি জমানাতে চট্টগ্রামে 10 গাড়ি মারণাস্ত্র ধরা পড়েছিল, যেটা পরে তদন্তে জানা যায় যে এগুলো সব আসামে সাপ্লাই করার চেষ্টা হচ্ছিল, মানে চট্টগ্রাম বন্দরে সেগুলো এসছিল। তো বিএনপির সময়তে আমরা কেউই শান্তিতে থাকিনি, কিন্তু হাসিনা আসার পরে অনুপ চেটিয়ার মতন উলফা নেতাকে ভারত সরকারের হাতে প্রত্যর্পণ করেছেন। অনেক দাগি যারা জঙ্গি, যারা ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য ওখানে কাজ করে, তাদেরকে উনি ভারত সরকারের কাছে প্রত্যর্পণ করেছেন। তার ফলে যেটা হয়েছে যে উত্তর পূর্বের যে জঙ্গি সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, তাদের লজিস্টিক সাপোর্টগুলো কমে গেছে। বাংলাদেশ থেকে তারা যে সহজে বাংলাদেশ রুটটাকে ব্যবহার করে অস্ত্র নিয়ে আসতো, মূলত সেই অস্ত্রগুলো আবার আসতো চায়না থেকে। চায়না সবসময় চায় যে উত্তর পূর্ব ভারত অশান্ত থাকুক, তাহলে আমার সুবিধা হবে। সো এই যে বিষয়টা ছিল হাসিনার 15 বছরে, এইটা থমকে যায়। তার ফলে আমাদের উত্তর পূর্বের মানুষ কিন্তু রাতে একটু শান্তিতে ঘুমোতে পারে যে কোনো জঙ্গি হামলা হবে না, কিছু হবে না। কিন্তু এই যে পরিস্থিতিটা আমরা পেয়েছিলাম, এইটা তো ক্রমশ হারিয়ে যাবে। যে ধরনের সংগঠন ওখানে মাথাচাড়া দিচ্ছে এবং এমন সব বিপজ্জনক লোকজনদের আদালত মুক্তি দিচ্ছে, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যে ম্যাজিস্ট্রেট যারা, তারা মূলত সাধারণ সরকারি কর্মচারীর মতো, তারা আসলে সরকারি আদেশ পালন করেন। ফলে এই যে মুক্তি দেওয়া, জামিন দেওয়া, মুক্তি দেওয়া, যাই বলা হোক না কেন, যে স্ট্যাটাসেই দেওয়া হোক, ওপর মহল থেকে, প্রশাসনের মহল থেকে একটা নির্দেশ আছে। এবং যেটা আমি বলছিলাম যে আমরা ভারতবাসী যারা, বিশেষ করে এই বাংলাদেশ সীমান্তে যে রাজ্যগুলো, তারা তো প্রবলভাবে আমরা উপকৃত হয়েছিলাম। এবং শুধু স্বার্থপরের মতো বলবো না যে শুধু আমরা ভারতবাসী বা ভারত উপকৃত হয়েছে। এই উপমহাদেশ, যেমন ধরা যাক নেপাল, ভুটান, এই যে দেশগুলো, এখানে গিয়ে যদি ওদের জঙ্গি বাহিনীগুলো গিয়ে যদি তৎপরতা শুরু করে, ওই দেশগুলো তো দুর্বল, ওরা তো ভারতবর্ষ নয়, ফলে ওরা প্রতিরোধ করতে পারবে না। আজকে বাংলাদেশে যে জায়গায় যে ধরনের জঙ্গি সংগঠনের মাথারা মানে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশের বিষয়টা থেকে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে। এবং হাসিনা বিহীন বাংলাদেশকে নিয়ে সত্যি নয়াদিল্লির চিন্তার আছে নেপালের, চিন্তার আছে ভুটানের। তার কারণ হচ্ছে যে এই জঙ্গি সংগঠনগুলোর একটা নেটওয়ার্ক আছে, আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে ভারতের যে জঙ্গি সংগঠনগুলো, এবং এখানে যে এখনো পর্যন্ত জঙ্গি সংগঠনগুলো একটুখানি দমে আছে, তারাও কিন্তু আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ থেকে যখন তারা দেখবে যে ওখানে ওরা অ্যাক্টিভিটি শুরু করেছে। ফলে এটা নয়াদিল্লির জন্য দুশ্চিন্তার। ঠিক ঠিক। আচ্ছা, এই যে 5ই আগস্ট, এটা বাংলাদেশের ইতিহাসে আরও একটা গুরুত্বপূর্ণ দিন। তো এই 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের এমন কিছু ঘটনা দেখছি, রূপ দেখছি, চেহারা দেখছি, যা আমরা মানে শুধু নতুন বললে বলা ভুল, গত 10-15 বছরে যেন সেসব আমরা ভাবতেও পারিনি কখনো, দেখা তো দূরের কথা। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি, চিন্তিত তো। কিন্তু এই যে পার্টিকুলার নতুন কিছু জিনিস আমরা দেখছি, সেগুলো কি কি এবং সেগুলোর ব্যাখ্যা যদি একটুখানি বুঝিয়ে বলেন। না, এইটা তো সত্যি কথা বলতে কি, 5ই আগস্টের যে ঘটনাটি ঘটে, তারপরে বাংলাদেশে অনেক কাণ্ড ঘটেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙা, তারপরে
অপছন্দের লোকদের বিভিন্ন পদ থেকে অপসারণ করা, এবং এখানেও একটা সংখ্যালঘুদের টার্গেট করার একটা প্রবণতা ছিল। এমনও হয়েছে যে স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, তাকে টিপসই দেওয়ানো হয়েছে, মানে তিনি যখন সই করতে রাজি হচ্ছেন না টিপসই দিয়েছে, ছাত্ররা চড়থাপ্পড় মারছে। এখন এগুলো যদি বিপ্লবের মানে প্রাপ্তি বলে কেউ মনে করে করতে পারে, কিন্তু আমার ধারণা বিপ্লব যারা করেছেন তাদের জন্য এগুলো প্রত্যেকটাই খুব দুশ্চিন্তার। তার কারণ এই মানে ওরা যে সবসময় বলছে যে একটা প্রতিবিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ ঢুকে পড়বে আবার, কিন্তু আমি দেখছি যে এটাও এক ধরনের প্রতিবিপ্লব, যে ওরা যে উদ্দেশ্যে এই পরিবর্তনটা আনার চেষ্টা করেছে কার্যক্ষেত্রে সেটা হচ্ছে না, একেবারে অনাচার, মানে এই অনাচারের কোনো মানে কি বলবো যে অকল্পনীয়, মানে একটা চরম সীমা। হ্যাঁ, এবং একটা জাতির মানে পুরো সম্মান জলে ডুবিয়ে করে দিয়েছে, মানে কালিমা লিপ্ত করে দিচ্ছে একটা জাতিকে। যে জাতি যুদ্ধ করে একটা দেশ অর্জন করেছে, তারা যে ঘটনা ওখানে ঘটাচ্ছে সেটা এই জাতি সম্পর্কে গোটা বিশ্বে কিন্তু ধারণা বদলে যাচ্ছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেটা বলছিলাম, যে যারা মনে করছিল যে আমরা বঞ্চিত, তারা সামনে এসে তারাও কিন্তু অন্যায়ভাবে কিছু পদ দখল করছে, নানান ধরনের সিদ্ধান্ত হচ্ছে, মানে প্রচুর মামলা হচ্ছে। আমরা ধরা যাক শেখ হাসিনার বিরুদ্ধে 52টা মামলা হয়েছে, তার ছেলে, তার মেয়ে, ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে দিল্লিতে, তাদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। মানে আমাদের এখানে যেটা হয়েছিল, ইন্দিরা গান্ধী যখন 77 সালে ভোটে হেরে গেলেন, তখন তার বিরুদ্ধে মণিপুরের গ্রামে, পার্বত্য মণিপুরে একজন মামলা করেছিলেন যে তার বাড়িতে ডিম আর মুরগি চুরি হয়েছে, এটা ইন্দিরা গান্ধী চুরি করেছেন, মানে রাজনৈতিক প্রতিহিংসা। এখন হাসিনার বিরুদ্ধে প্রতিটি মামলাতে দেখা যাচ্ছে যে কোনো একটা খুনের মামলা হচ্ছে, সেখানে শেখ হাসিনা নামটা সবার আগে দেওয়া হচ্ছে। 125 জনের মধ্যে 1 নম্বর নামটা শেখ হাসিনা, এবং সেখানে একজন খুব বিখ্যাত ব্যারিস্টার যিনি অত্যন্ত হাসিনা বিরোধী, তিনি গতকাল বলেছেন যে ছেলে মানুষই হচ্ছে, সব জায়গাতে শেখ হাসিনার নাম দিচ্ছে, একটি মামলাও টিকবে না। এখন এগুলো হচ্ছে কেন হতে পারছে, আমি সেটা বলেই শেষ করব। সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সজ্জন ব্যক্তি, কৃতি মানুষ, শিক্ষাবিদ থেকে ব্যাংকার, নোবেল জয়ী, এবং আন্তর্জাতিক দুনিয়া তাকে চেনে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতি আর অর্থনীতিবিদ আর বা অন্য কোনো পেশাদার হওয়াটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। রাজনীতিবিদ একেবারে মানে কি বলবো অশিক্ষিত হলেও তিনি অনেক যোগ্য রাজনীতিবিদ হতে পারেন, কারণ এখানে রাজনীতিবিদের হচ্ছে জনসংযোগ এবং কাণ্ডজ্ঞান, এটা কিন্তু কোনো পেশাদার লোকের থাকে না। এখন ইউনূস বাংলাদেশটাকে চেনেন না, বাংলাদেশের সমস্যা সম্পর্কে জানেন না, অর্ধেক সময় বিদেশে কাটিয়েছেন। এখন আমি এগুলোকে ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছি না, কিন্তু যে পরিণতি হয়েছে তার ফলে যেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সবাই খাবলা দিয়ে নিজের দায়িত্ব মানে অধিকার আদায় করে নিতে চাইছে। তার কারণ সবাই জানে যে ইলেকশন হয়ে যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট আসে পলিটিক্যাল পার্টির নেতৃত্বে, তখন আবার ওই সেই বঞ্চনায় ফিরে আসবে। তার মানে যে আওয়ামী লীগকে বঞ্চনা করেছে বলে তাড়ানো হয়েছে, কাল যদি বিএনপি আসে, বিএনপিও আওয়ামী লীগের মতোই বঞ্চনা করবে, এই ভয়টা মানুষের মধ্যে আছে। তাই জন্য অন্তর্বর্তী জায়গা থেকে যতটা আর কি সবাই চাইছে যে এখনই আমি বুঝে নেব। এবার যেহেতু এটা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কারণ সম্পদ অল্প, চাহিদা বেশি, ফলে সবাই লাইন ভেঙে নেওয়ার চেষ্টা করছে, সবাই থাবা দিয়ে খাওয়ার চেষ্টা করছে, ফলে একটা চরম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। পলিটিশিয়ান যদি বসতেন অন্তর্বর্তী সরকারে, সেইটাই আসলে কিন্তু এদের এজেন্ডায় ছিল না ছাত্রদের। এটাও খুব ইন্টারেস্টিং যে ছাত্ররা নিজেরাই প্রথম ইউনূসের নাম বলে দিয়েছেন, তার মানে গোটা জিনিসটার মধ্যে একটা পরিকল্পনা ছিল যে নো পলিটিশিয়ান। এই যে বিরাজনীতিকরণ, এটাও কিন্তু বিরাট ক্ষতিকর, কারণ রাজনীতিবিদ যেমন চুরি করে, তেমনি রাজনীতিবিদ কিন্তু সবার আগে মানুষের দুঃখ কষ্টটাকে অনুভব করে এবং কি করা উচিত সেটা জানে। সব রাজনীতিবিদ তো চুরি করেন না, রাজনীতিবিদের এটা সবচেয়ে বড় গুণ যে তারা মানুষের সঙ্গে যোগাযোগ কানেক্ট করেন, তারা বুঝতে পারেন যে ও কি চাইছে। এখন ইউনূসকে একটা পুতুলের মতো বসিয়ে সবাই খাবলা দিয়ে আদায় করে নেওয়ার চেষ্টা করছে, কারণ সবাই জানে কাল যদি বিএনপি ক্ষমতায় আসে বা এই যে ছাত্ররা, তারাও একটা আভাস দিয়েছে তারা একটা দল গঠন করবে। এবার তারা দল গঠন করে যদি তারা ক্ষমতায় আসে, লোকে কিন্তু এটা মনে করে না যে তারা সুবিচার দেবে, তারা বৈষম্যের অবসান ঘটাবে, বঞ্চনার ভয় মানুষ করছে, যার ফলে সবাই থাবা দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা এখনই করছে। সেই কারণেই পরিস্থিতিটা আরো আর কি বিগড়ে রয়েছে।
বাংলাদেশ নিয়ে আজকে আপনারা আমাদের এপিসোড শুনলেন, আমাদের আলোচনা শুনলেন, এবং আমার মনে হয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনেক নতুন তথ্য এবং নতুন বিশ্লেষণ আপনারা জানতে পারলেন। এখানেই শেষ নয়, বাংলাদেশের দিকে কিন্তু আমাদের সবসময় নজর থাকবে, সবসময় চোখ থাকবে, এবং বাংলাদেশের আরও অনেক আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। শুধু বাংলাদেশ কেন, আরও অনেক খবরের জন্য চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।